নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতেই বলবো, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর লোকজনকে বলুন এই ধরনের অনুষ্ঠান দেখতে। আজকে জিরো আওয়ার থাকছে না। আমরা আগামীকাল চেষ্টা করবো একটা জিরো আওয়ার করার জন্য। দেখা যাক, যদি আমরা বক্তা জোগাড় করতে পারি তাহলে আমরা জিরো আওয়ার করব। তো শুরু করছি আমাদের অনুষ্ঠান। আজকের শীর্ষক, রাহুল গান্ধী বলেছেন 29-এ বিজেপি হারছে, সম্ভাবনা কতটা? মশা মাছি তাড়ানোর ভঙ্গিতে সেদিন রাহুল গান্ধী বললেন 2029 ডান ডিল, ওটা নিয়ে আমি ভাবছি না, মানুষ এই সরকারকে ফেলে দেবে। এখন রাজনীতিবিদদের গলায় এরকম কথা আমরা বহুবার শুনি, নানান সময় শুনি, চমকাই, অবিশ্বাস করি, ভাবার চেষ্টা করি কি বলছেন, কেন বলছেন। মিলে গেলে ভাবি কই আমরা তো বুঝিনি, না মিললে ভাবি এটা ওই আপকি বার 400 পারের মতন একটা ভোকাল টনিক ছিল। তো এই তো কদিন আগেও যখন আমাদের কথা বাদই দিন, বিজেপির নেতারাও একান্ত কথাবার্তায় বলতেন খুব জোর 110 হবে, তার বেশি তো দেখছি না। আমাদের তাও মনে হয়নি। অনেকে বলেছেন আগের থেকে কমে যাবে। বিশ্বনাথ চক্রবর্তী, যিনি কদিন আগেই পরিবর্তন বই ছাপিয়ে মুখ্যমন্ত্রীর হাতে দিয়েছেন, তিনিও বলেছিলেন 110 ব্যাস। কিন্তু খেয়াল করুন, শ্রমিক ভট্টাচার্য একবার নয় বেশ কয়েকবার বলেছিলেন এসআইআর, নো এসআইআর, সিআরপি, নো সিআরপি, মানুষ এবার তৃণমূলকে হারিয়ে দেবে। ফলাফলের পরে অনেক কথাই আছে, হ্যাঁ এসআইআর আছে, নির্বাচন কমিশন আছে, কাউন্টিং এর ধান্দলি আছে, কিন্তু মানুষের ভেতরে এই প্রবল বিরোধিতা, এই ক্ষোভ তো আগে বোঝা যায়নি। শ্রমিক ভট্টাচার্য বুঝেছিলেন। এখন সেটাকে অ্যানালাইজ করার খুব জোর, খুব সময় নেই, বা সেরকম সুযোগও নেই, কারণ ঘটনাটা ঘটে গেছে। কাজে সামনে কি চলছে সেটা দেখে সবটা বোঝা যায় না, কিন্তু অনেক কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতন চলতে থাকে, সিনেমা শেষ হবার পরে বোঝা যায়। তো রাহুল গান্ধী যে কথা বলেছেন সেই কথাটা কি আগে বলতে শুনেছি ওনাকে? মানুষ বেকারত্ব ইস্যুতে বিজেপির বিরুদ্ধে, মানুষ সংবিধান হাতে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়বে, তার সঙ্গে ছিল মোহাম্মদ কি দোকান, গোছের কিছু কথাবার্তা। কিন্তু এবারে সেসব নয়। প্রতিটা মিটিং, প্রতিটা জনসভায়, প্রতিটা জায়গায় উনি জানাচ্ছেন 2029 ডান ডিল, বিজেপিকে মানুষ হারিয়ে দেবে। খেয়াল করুন, বলছেন না কংগ্রেস হারাবে, খেয়াল করুন বলছেন না যে ইন্ডিয়া জোট হারিয়ে দেবে, বলছেন মানুষ হারিয়ে দেবে। আচ্ছা, সত্যি কি সেরকম একটা অবস্থা তৈরি হচ্ছে? এই মুহূর্তে সাধারণভাবে জাতীয় রাজনীতিতে বিজেপি একটা বিরাট শক্তি, জগন্নাথের রথ, অশ্বমেধের ঘোড়া। দেশের 16টা রাজ্যে তাদের একার সরকার আছে, সমর্থনে সরকার চলছে বিহারে, মহারাষ্ট্রে, অন্ধ্রপ্রদেশে, উত্তর পূর্বের কিছু ছোট রাজ্যে। এমন নয় যে তারা হারছে। এই কদিন আগে তারা বাংলা ছিনিয়ে নিয়েছে তৃণমূলের হাত থেকে, অসম ধরে রেখেছে। তাহলে এখানে একটা তত্ত্ব উঠে আসছে, প্রবলেম অফ গ্রোথ, বৃদ্ধির সমস্যা। অনেকের মতে বৃদ্ধির সমস্যা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে বিজেপিকে। সেটা কি? প্রবলেম অফ গ্রোথ ব্যাপারটা কি বোঝার আগে কিছু সিমটমের কথা বলি, এবং বলি যে একটা কাঠামো ক্রমশ বাড়তে থাকলে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। অনেক সময় সেই বৃদ্ধিটা অসম হয়। ধরুন, বিজেপির বৃদ্ধি উত্তরে আছে বিরাট, দক্ষিণে নেই বললেই চলে। আবার বিজেপির বৃদ্ধি যে পশ্চিমের যে অঞ্চলে তাদের বৃদ্ধি, তার সঙ্গে যে দলের সংগঠন, দলের যে একটা আরএসএস বিজেপির সংগঠন, পূবের যে বৃদ্ধি তার সঙ্গে কিন্তু সেই সংগঠন বা সেই আরএসএস, সেই আদর্শ সেটা নেই। ওপরে ওপরে জোর করে কিছু কথাবার্তা চলছে, কিন্তু সেটা ভিত্তি নয়। এইরকম ধরনের গ্রোথে কিছু সমস্যা তৈরি হতে থাকে, এবং অবশ্যই ক্ষমতা হাতে পেলে তার যে অপব্যবহার, সেটা একটা সাধারণ হিউম্যান কোয়ালিটি বললেও ভুল বলবো না। অন্তত এতদিন ধরে যা 52 সাল থেকে আমরা যা দেখছি সেটা তাই। তো সেটা বোঝার আগে, মানে সেই গ্রোথের সমস্যাটা হয়েছে কিনা বোঝার আগে কিছু সিমটমের কথা বলি। মানে বড় অসুখের আগে শরীরে কিছু সিমটম দেখা যায়, মাথাটা ভার ভার লাগছে, হাত পা ঝিমঝিম করছে, ঘুম হচ্ছে না। ডাক্তারবাবুরা এইসব সিমটম দেখে অসুখের গুরুত্বটা বোঝার চেষ্টা করেন। 2014-তে ক্ষমতায় আসার পর থেকেই খেয়াল করুন
শেয়ার মার্কেট ওই কোভিড কাল বাদ দিলে চড়েছে, থেমেছে, সামান্য সময়ের জন্য নেমেছে, কিন্তু আবার চড়ে গেছে। সামনে 60,000-কে ভেঙে দিয়ে 70,000, 70,000-কে ভেঙে দিয়ে 80,000, 80-কে ভেঙে যেই 90 ছুতে যাবে, সবাই ভাবছে এবারে 90 ছবে, তারপরে 1 লাখ। সেই সময় থেকে শেয়ার বাজারে নামা শুরু হলো। না, সেই সময় যখন নামছে তখন যুদ্ধও হয়নি, নামতে নামতে 73-74-এ চলে গেল শেয়ার বাজার। সেখান থেকে তৈলাক্ত বাঁশ আর বাদরের খেলা চলছে। আজ ওঠে তো কাল নামে, আজ 77, দুদিন পরে 74, এই খেলা চলছে। আর 6-7 মাস ধরে একই জায়গায় খেলাটা চলছে। হ্যাঁ, শেয়ার মার্কেটের এমন এক নড়বড়ে অবস্থা দেখেছিল দেশ 90-এর সময়, যে সময় পর পর সরকার বদলাচ্ছে। সিমটম নাম্বার 2, দেশ জুড়ে জেনজিদের বিরোধিতা। না, তারা রাস্তাতে সপ্তাহে নেমে আসেননি, তারা এখনই জ্বালিয়ে দেবেন, পুড়িয়ে দেবেন, এরকমও নয়। কিন্তু একটা হঠাৎ করে গজিয়ে ওঠা আরশোলা পার্টির সপক্ষে নেটে এত মানুষের সমর্থন, যে দল বলছে এক দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা, বলছে সংবিধান সম্মত রাষ্ট্রের কথা, বলছে দলবদল, এমপি এমএলএ কেনাবেচা করে নয়, নির্বাচন ঠিক করে হোক সরকার, তারা শিক্ষা আর চাকরির দাবি করছে। হ্যাঁ, এগুলো বলে দিচ্ছে যে ঠিক এই সময়ে বেড়ে ওঠা, বাড়তে থাকা প্রজন্ম আর যাই হোক এই সরকার বা এই ব্যবস্থা নিয়ে খুশি নয়, আর এই ইস্যুগুলোতে আরো বেশি অখুশি। সিমটম নাম্বার 3, বিভিন্ন রাজ্যে বিজেপি নেতা, মুখ্যমন্ত্রী, মন্ত্রীদের বিভিন্ন দুর্নীতি সামনে এসে যাচ্ছে। একের পর এক বিরাট বিরাট দুর্নীতির কথা সামনে আসতে শুরু করেছে, যা আমরা 2014, 2019 পর্যন্ত আমরা দেখিনি। 2019-এর পরেও আমরা দেখিনি, এখন যেভাবে বেরোতে শুরু করেছে। ব্যবসায়ীদের দুর্নীতি বিভিন্ন সময়ই বেরোবে, কিন্তু দলের নেতা মন্ত্রীদের দুর্নীতি পরপর বেরিয়ে আসছে, এটা আমরা খুব কম দেখেছিলাম। আর সেই সব অভিযোগের মুখে বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব খুব একটা জুৎসই জবাব নিয়ে হাজির হতে পারছেন বলে তো মনে হচ্ছে না। এক পরীক্ষা প্রশ্নপত্র লিক নিয়েই তো হাজারো ধোঁয়াশা, সরকারের একটা ঠিকঠাক বয়ান সামনে আসছে না। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হলো, এইসব দুর্নীতির তথ্য ফাঁস হবার পেছনে নাকি রয়েছেন কিছু বিজেপি নেতারাই। তারা ক্ষুব্ধ, হিস্যার সমস্যা কিনা জানি না, কিন্তু প্রায় প্রতিটা রাজ্যে 2 থেকে 3টে 4টে গোষ্ঠী কাজ করছে, আর একে অন্যের ওপরে দোষ চাপানোর কথা বলেই থেমে থাকছে না, তার প্রমাণ ডকুমেন্ট সমেত চলে যাচ্ছে বিরোধী দলের কাছে। হ্যাঁ, এটাই বৃদ্ধির সমস্যা। সিমটম নাম্বার 4, 2014-র পর থেকে মিডিয়া খুব দ্রুত মাথা নুইয়েছিল, আর একটা পর্যায়ে এসে মানুষের সংবাদ মাধ্যমের ওপর থেকে ভরসা উঠে যাচ্ছিল। মানুষ অল্টারনেট মাধ্যম হিসেবে সমাজ মাধ্যমকে, সোশ্যাল মিডিয়াকে বেছে নেওয়া শুরু করেছে। মানুষ অনেক বেশি দেখতে শুরু করেছিল সোশ্যাল মিডিয়াতে মানুষ কি বলছেন, কারণ সেখানে সত্যি কথা বলাটা শুরু হয়েছে। বড় মিডিয়া, বড় খবরের কাগজ, বড় চ্যানেল, সেখানে সত্যি কথা দূরস্থান, এক ধরনের জয়গান হচ্ছিল। হঠাৎ সেখানেও একটা কিন্তু বড় পরিবর্তন শুরু হয়েছে। বেশ কিছু সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বিভিন্ন তদন্তধর্মী খবর ছাপা শুরু হয়ে গেছে। তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে মোদী সরকারের বিরুদ্ধে খবর করছে তাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো, এবং সেই প্রবণতা অন্যদের উৎসাহ দিচ্ছে। সাংবাদিকদের একটা বিরাট অংশ এইসব খবরগুলোকে ছড়াচ্ছে, মানে সামান্য হলেও সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কাজ করা শুরু করছে। আর এটা মানুষ গ্রহণ করছে, যা সংবাদ মাধ্যমের ভেতরে এক ধরনের প্রতিযোগিতা শুরু করবে। সিমটম নাম্বার 5, বিজেপির 2টো বিরাট অস্ত্র আছে, বিরাট অস্ত্র, সেই বিশাল ধার সেই অস্ত্রে। এক, কড়া ডোজের হিন্দুত্ববাদ, যার সামনে প্রত্যেকটা বিরোধী দল নিজেদেরকে অসহায় মনে করে, কি করবে ভেবে উঠতে পারে না। রাহুল গান্ধী একদিন শিবলিঙ্গে জল ঢেলে হিন্দুত্বের প্রতিযোগিতায় নামছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় জগন্নাথ ধাম, 100 মাইলের ধারে কাছে আসতে পারবেন না। সেখানে প্রধানমন্ত্রী নিজেই কপালে ছাই মেখে ত্রিশূল হাতে মন্ত্রোচ্চারণ করতে করতে মন্দির প্রদক্ষিণ করছেন। বিজেপির সঙ্গে এই অস্ত্রে পাল্লা দেওয়া অসম্ভব। কিন্তু এই মুহূর্তে রাম মন্দিরের দানপেটির টাকা, সোনার গয়না থেকে ভূষুণ্ডির কাক চুরির মতো ঘটনায় সেই হিন্দুত্বের ঠিকাদারি প্রশ্নের মুখে, সেই হিন্দুত্বই প্রশ্নের মুখে, বিজেপির হিন্দুত্ব। যে রামের আস্থার কথা বলে বিজেপি আজ ক্ষমতায়, সেই রাম মন্দিরের লুটমার বিজেপির সেই হিন্দুত্বের প্রবল ঘোষণাকে নড়বড়ে করে দিয়েছে। উত্তর ভারত জুড়ে মানুষের মুখে মুখে ঘুরছে এই চুরির কথা, চম্পত রায়, ভিএইচপি আর মন্দিরের ট্রাস্টের কথা। সেই সব কাহিনী আবার পল্লবিত হচ্ছে, যেমনটা হয়ে থাকে, মানে বাড়ছে, এক্সাজারেশন হচ্ছে।
যত চুরি হয়েছে তার চেয়েও বেশি এক্সাজারেশন হচ্ছে, এগুলো স্বাভাবিক। এর সঙ্গে বিভিন্ন মন্ত্রীর যোগাযোগ গুজব ভাসছে উত্তর ভারত জুড়ে। হ্যাঁ, বিজেপির সবচেয়ে বড় অস্ত্র তাদের গোড়া হিন্দুত্বের একচেটিয়া দখলদারিতে প্রশ্নচিহ্ন পড়েছে। ওদিকে এমনও নয় যে তৃতীয় এক অস্ত্র, এক জঙ্গি জাতীয়তাবাদ মানুষের কাছে অটুট, না তাও নয়। চীনের কোম্পানিগুলোকে দেশের মধ্যে এমনকি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মতো সংবেদনশীল জায়গা হাট করে খুলে দেওয়া নিয়ে বড় প্রশ্ন উঠেছে, এবং আগামী দিনে কিছুদিনের মধ্যেই এটা একটা বিরাট ইস্যু হয়ে উঠবে। যে চীন মাত্র সেদিন অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে অস্ত্র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিয়েছে, যা প্রমাণিত, সেই চীনকে নতুন নিয়ম তৈরি করে দেশের এনার্জি সেক্টরে ইনভেস্টমেন্ট করার ব্যবস্থা করে দেওয়া নিয়ে এমনকি আরএসএসেও কথা হচ্ছে। বিরাট বড় বড় চীনের 4টে কোম্পানি আমাদের দেশের সবচেয়ে বড় বড় এনার্জি সেক্টরগুলোতে তারা টেন্ডার নিচ্ছে, এবং এই নিয়ম পাশ করার, এই নিয়ম করা হলো। আর কদিনের মধ্যে এই ব্যাপারগুলো সারা ভারতবর্ষ জুড়ে বড় ইস্যু হবে। সিমটম নম্বর 6, বিজেপি দল আর সরকারের মধ্যে একটা মরিয়া ভাব আমরা দেখতে পাচ্ছি। যে কোনো মূল্যে সামনের নির্বাচন পরে যখন হবে তখন হবে, তারও আগে এমপি কিনে ম্যানেজ করে তারা সংবিধান পরিবর্তন করে তাদের ক্ষমতাকে ধরে রাখার একটা শেষ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং খেয়াল করুন, তা কিন্তু এই মুহূর্তে বিজেপির দুই বড় সহযোগীর কাছে খুব সুখকর মেসেজ দেয়নি। চন্দ্রবাবু নাইডুর সুর অন্যরকম ঠেকছে। নীতিশ কুমার তার দলের সাংসদদের ডেকে রাম মন্দির নিয়ে কথা বলেছেন। হ্যাঁ, বিজেপির অতি উৎসাহ জোটের মধ্যে সমস্যা তৈরি করছে। এই সিমটমগুলোর পাশাপাশি দেখুন, সারা দেশে বিজেপি বিরোধী জোটের নেতৃত্ব নিয়ে সব ধোঁয়াশা কেটে গেছে। এভরিথিং শর্টেড। এসআইআর নিয়ে সর্বোচ্চ বিচারপতির কাছে আবেদনে ডিএমকে, আপ দু দল সই করেছে, বাকি সব দল তো করেইছে। কমিউনিস্ট পার্টি করেছে, তৃণমূল করেছে, সবাই করেছে। আমি তৃণমূল বলতে ঋতব্রতদের তৃণমূল কি বলছি, তারা করবে কেন? ইন্ডিয়া জোট দেরিতে হলেও আবার তার প্রাসঙ্গিকতা কোথাও ফিরে পাচ্ছে। কিন্তু এসবের মানে কি? এসবের মানে কি এক পরিবর্তন? রাহুল যা বলছে তাই 2029 ডান ডিল? না, অতটা বলার সময়ও আসেনি। কিন্তু এটা ঠিক যে 2029-এর ছবিটা এখন বেশ অস্বচ্ছ হয়ে উঠছে। বহু নতুন নতুন বিষয় সামনে আসছে, বিশেষ করে রাম মন্দিরের লুটমার উত্তর ভারতের রাজনৈতিক সমীকরণ বদলে দিতেই পারে। কাজেই দেশ এক রাজনৈতিক স্ট্যাগনেশন, এক স্থবিরতায় এসে ঠেকেছে এরমটা মনে হচ্ছিল। বিশাল সংগঠন, অর্থ, বিভিন্ন এজেন্সি আর প্রায় সমস্ত সাংবিধানিক কাঠামোর উপরে এক ধরনের নিয়ন্ত্রণ কায়েম করে বিজেপি আপাতত ক্ষমতাতেই থেকে যাবে, এই স্থবিরতাটা আমাদেরকে ঘিরে ধরছিল না। এই ভাবনাটা যে ঠিক নয় সেটা খুব পরিষ্কার। একেবারে বদলে যাবে, এক রাজনৈতিক পট পরিবর্তন হবেই, তেমনটা বোঝার এখনো উপায়ই নেই। কিন্তু একেবারে স্থবির হয়ে থাকবে এই সময়, সেটাও নয়। আগামী বছর খানেকের মধ্যে তার আভাস আমরা পেয়ে যাব। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। পরিবর্তন সর্বত্র, চাকা ঘুরছে, কোন ধারে কার করে সেটাই হচ্ছে ব্যাপার। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।